গতকাল দেখা গেল ব্রিগেডের ময়দানে, ব্রিগেডের যে সভাস্থল সেখানে যেতে গিয়ে গিরিশ পার্কে মন্ত্রী শশী পাজার বাসভবনের সামনে রীতিমতো ধুন্দুবার কাণ্ড। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস থেকে জানানো হচ্ছে যে বিজেপির যারা বাসে করে যাচ্ছিল সমর্থকরা, তারা এই দুষ্কৃতিমূলক কাজ করেছে। কি বলবেন? প্রথম বিষয় হচ্ছে ঘটনাটা ঘটলো কেন, এই প্রশ্নটা তো আসছে, ঘটনাটা ঘটলো কেন। তো একটা আমরা যারা সনাতনী তাহারা মহর্ষি কপিলের একটা দর্শন, সাংখ্য দর্শন, সেটাকে আমরা মানি। সেই দর্শনে বলা হচ্ছে যে কোনো কাজের একটা কার্য কারণ সম্পর্ক আছে। অর্থাৎ যদি আমি সেই শর্তটাই মেনে নিই, তাহলে শশী পাঁজা তার দলবল নিয়ে এই যারা ব্রিগেডের দিকে যাচ্ছিল তাদের ওপর আক্রমণ করলেন, ইটপাটকেল ছুঁড়লেন। ফলে এটা ধরে নিতেই হবে, যদি মৌচাকে কেউ ঢিল মারে তাকে তো মৌমাছি কামড়াবেই। ফলে আত্মরক্ষা করার অধিকার, নিজেকে রক্ষা করার অধিকার সবার আছে। হ্যাঁ, যে বিএনএস যে নতুন আইনটা হয়েছে তাতে 35 এবং 34 নম্বর আইনে বলা হচ্ছে যে আত্মরক্ষা করার অধিকার আছে। যদি কেউ ইটপাটকেল মারে তাহলে প্রতিহত করা, তাকে নির্লিপ্ত করা বা আক্রমণের প্রতি আক্রমণ করাটা আমাদের অধিকারের মধ্যেই পড়ে। যে কোনো জীবজন্তু তাদের যদি মারা হয়, ধরা হয়, তারা কামড়াবেই। ফলে মমতা ব্যানার্জির নির্দেশে ব্রিগেডকে বানচাল করার জন্য শশী পাঁজা তার নিজস্ব দলবল, জিহাদি মানসিকতার লোকজনকে নিয়ে এসে বিজেপির যে বাসগুলো সেগুলো ভাঙচুর করবেন, ইট পাটকেল মারবেন, পাথর ছুঁড়বেন। আর বিজেপির লোকেরা শুধু মার খাওয়ার জন্য, মানে ওই পুজোর মন্দিরের ঘণ্টার মতো তারা খালি মার খাওয়ার জন্যই আছে। এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই। যদি কোনো জায়গায় আক্রমণ হয় তাকে প্রতিহত করা হবে। তবে একটা জায়গায় আমরা কেউই চাই না যে কোনো একটা জায়গায় কেউ আক্রমণ করুক, প্রতি আক্রমণ হোক, রক্তারক্তি হোক, এটা কেউই আমরা চাই না। কিন্তু তা হলেও একটা জিনিস যে যারা রাজনীতি করছেন তাদের মাথায় রাখতে হবে যে নোংরামোটা এবার একটু বন্ধ করুন। তার কারণ 21 সালে যখন নির্বাচনের পরবর্তী সময় যে মানুষদের ওপর আপনারা অত্যাচার করেছেন, পোস্টপোল ভায়োলেন্স করেছেন, বা 294 জনকে, এটা 21 অবধি হিসেব, যে 294 জনকে যে মেরেছেন, তার প্রতি আক্রমণ তো পেতেই হবে। কোনোভাবে বিচার ব্যবস্থা যদি কোনো জায়গায় ফেল করে যায়, পুলিশ যদি প্রশাসনকে হেল্প নিয়ে এই ধরনের ঘটনাগুলো ঘটান, মানুষ তো একটা টাইম আসবে যে দুর্বলতম মানে মানুষ বা জীব, তারাও প্রতি আক্রমণ করে। ফলে এতে আহত হবার কিছু নেই, এটা পার্ট অফ গেম ভাবেই আপনারা নেবেন। আপনারা যখন গেম শুরু করছেন, খেলা হবে নাচছেন দেরি করে, আর তখন যখন পাল্টা গেম হচ্ছে তখন আপনারা কাঁদবেন, ভিকটিম কার্ড খেলবেন। এসব মানুষ বুঝে গেছে। আর মানুষেরও এবার সব ধৈর্যের বাঁধটা ভেঙে গেছে। তারা আক্রমণ প্রতিহত করছে, তারা আক্রমণকে প্রতিহত করে আর নিজের সুরক্ষার জন্য ব্যবস্থা নিচ্ছে। যেখান থেকে বিজেপি দাবি করছে যে শশী পাজার যারা অনুগত সৈনিক তারা ঢিল ছুঁড়েছে বা পাথর ছিঁড়েছে, কিন্তু তারা দাবি করছেন যে বাসে করে যাচ্ছিল এবং সেখানে নো ভোট টু বিজেপি এই ধরনের কিছু ফ্লেক্স লাগানো ছিল। সেটা দেখে বিজেপি কর্মীরা বাস থেকে নেমে সেই ফ্লেক্স ছিঁড়তে যায় এবং মারধর করা শুরু করে। সেখান থেকে একটা তাণ্ডব শুরু হয়, এই অভিযোগ তারা তুলছে। নো ভোট টু বিজেপির যে ব্যানারগুলো, পোস্টারগুলো লাগানো আছে, সেটা কি শুধু ওইটুকু জায়গায় লাগানো আছে? মানে শুধু কি মানে ওই গিরিশ পার্ক অঞ্চলে লাগানো আছে? মানে এটা কি তাকে উস্কানি দেওয়ার জন্য লাগানো? তারা বিভিন্ন জায়গায় লাগাচ্ছেন, তাতে কোনো অসুবিধা নেই। ঘটনা, আপনি কোনো একটা জায়গায় প্রভোগ করবেন, আপনি কোনো একটা মোড়কে ব্লক করে, শ্যামবাজার মোড়েও তো গাড়ি আটকানোর চেষ্টা হয়েছে।
সেখানেও কোনো রকমে সুযোগ পেয়ে সব গাড়িগুলো বেরোতে আরম্ভ করেছিল। এবার ওনারা কি করেছিলেন, এই গিরিশ পার্কে টোটাল রাস্তাটাকে ব্লকেট করে, মানে ওই লোহার গার্ডরেল দিয়ে বন্ধ করে বাসগুলোকে দাঁড় করিয়ে তারপর মানে তাকে পাথর মারা হয়েছে এবং মানে বাস থেকে নাবিয়ে নাবিয়ে পেটানো হয়েছে। পুলিশের ভূমিকা কি বলবেন? পুলিশ তো চিরকালই পুলিশের সামনেই ব্যারিকেড করে বন্ধ করছে একদম পার্টির ছেলেরা। হ্যাঁ, বিষয়টাকে এমন একটা জায়গায় গেছে, পশ্চিমবঙ্গের প্রশাসন, পুলিশ প্রশাসন দলদাস হতে হতে পায়ে চটি চাটতে এমন অবস্থা তৈরি হয়ে গেছেন, তারা ভুলে গেছেন যে মানুষ কিন্তু একটা টাইমের পর ক্ষমার জায়গা থেকে সরে যায়। তো সেই জায়গায় কাজ হয়েছে, মানুষ এতদিন ক্ষমা করেছিল, ঠিক আছে মাফ করে দিলাম। এবার ব্যাপারটা হচ্ছে এরা ভাবছিল দুর্বলতার ক্ষমা করা, আর কি দুর্বল মানুষের ক্ষমা করা। তো এবার তারা দেখিয়েছে তারা কতখানি সবল, তাও তো অল্প হয়েছে। তার কারণ যদি এটা কোনো প্রোগ্রামের মধ্যে হয়ে হতো তাহলে মানে যদি এটাকে গণ্ডগোল পাকানোর জন্য যদি এই চিন্তাভাবনাটা থাকতো তাহলে মনে হয় শশীবাজার বাড়ির অস্তিত্ব থাকতো না। সবাই ব্রিগেডমুখী, ব্রিগেড যেতে হবে, প্রধানমন্ত্রী আসছেন, পার্টির অন্যতম মানে পুরোধা, তিনি সরকারের প্রধান, ভারতবর্ষের অন্যতম জনপ্রিয় এবং আমরা প্রায় তাকে দেবতুল্য মনে করি, দেবর্ষী মনে করি। তো তিনি বক্তব্য রাখবেন, কিভাবে ভোট হবে, কি করা উচিত, কি প্রকল্পগুলো আসছে সেগুলো নিয়ে কথা বলার জন্য তিনি বলবেন। সেই কারণে মানুষ ছুটে ছুটে গেছে যে মোদিজিকে একবার দেখব, অনুপ্রাণিত হব। এরকম তো নয় যে বাঘের বাচ্চা হচ্ছে তাতেও অনুপ্রেরণা আসছে। মোদিজি তার প্রকল্পগুলো জানাতেই প্রোগ্রামগুলো করেছেন, তো সেইটার শুনতেই সবাই যাচ্ছিল। এবার যদি এরকম হয়, সেই প্রোগ্রামে যেতে গেলে যদি মানুষের উপর অত্যাচার হয়, তার প্রতিহত করেছে মানুষ, তাৎক্ষণিক রিয়াকশন। বলরাম দা, আজকে দিলীপ ঘোষ বলেছেন যে শুধু মন্ত্রী শশী পাজার বাড়ি কেন, এরকম কালীঘাটেও হতে পারে বা রাজ্যের বিভিন্ন মন্ত্রীর বাড়িতেও হতে পারে বা তার অস্তিত্ব নাও থাকতে পারে। এই যে বার্তা, মানে এই যে কথাটা বলে তিনি কি বার্তা দিতে চাইছেন? তিনি যেটা বলছেন সেই বলাটা এটাই যে এতদিন মন্ত্রীরা আমলারা সুরক্ষা বলয়ের মধ্যে ছিল। আজকে মমতা ব্যানার্জি তার বক্তব্যে এবং মন্ত্রীরা তাদের বক্তব্যে এই মন্ত্রীদের যে ইম্পিউনিটি বহন করে, অর্থাৎ যে সুরক্ষা কবচ বহন করে, সেটাকে তুলে নেওয়া হলো। এবার থেকে চোখ রাঙালি যদি কেউ দেখায় তার চোখ দুটো উবড়ে নেওয়া হবে। এবং যদি সনাতনীদের এই যে ভয় দেখানো যে আমি 1 মিনিটের জন্য ছেড়ে দিলাম, এরপরে আপনারা সামলাতে পারবেন তো, 12টা 13টা এইসব বাজিয়ে দেবেন, তো একটা জিনিস মুখ্যমন্ত্রী এবং তার দলকে বলি যে যদি সনাতনীরা যেদিন জেগেছে সেদিন কিন্তু সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের তাণ্ডব সৃষ্টি করেছে। এই তাণ্ডবটা দেখার জন্য আপনি উস্কেছেন, এবার তাণ্ডবটা দেখুন আসলে তাণ্ডব কাকে বলে। শিব তাণ্ডব যদি দেখতে চান, আপনারা খুব উস্কেছেন। সম্প্রতি ধর্ণা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমি আছি বলে সবাই সুরক্ষিত, আমি যদি চাই এবার হিন্দুরা আছে বলে আপনি বাঁচবেন কিনা এবার সেটাই দেখার। কারণ অনেক হয়ে গেছে আপনাদের অত্যাচারেরও একটা শেষ সীমা, যেটাকে আমরা লক্ষণ রেখা বলি, সেটা আপনি ক্রস করে গেছেন। এবার আপনারা বুঝবেন যে সনাতনী হিন্দুরা যদি এককাট্টা হয় তাহলে শুধু প্রতিঘাত হবে না, আপনাদের এই যে চিন্তা ভাবনা, আপনাদের মাথার ভেতরকার যত রকম পোকা আছে পিটিয়ে আমরা বার করে নেব। একদিকে যেমন দিলীপ ঘোষ বলছেন, সেরকম প্রধানমন্ত্রীজি ব্রিগেডে এসে তিনিও বলেছেন যে সবকা সাথ সবকা বিকাশ, তার সাথে সবকা হিসাব বি হোগা। তাহলে এটা কি হিসাবের একটা ইঙ্গিত? কারণ যেভাবে 2019-এর পর থেকে বিজেপি কর্মীরা মার খেয়েছে, ঘরবাড়ি জ্বালানো হয়েছে,
পোস্টপোল ভায়োলেন্স হয়েছে, এমনকি প্রিপোল ভায়োলেন্স হয়েছে, সেটা কি তারই একটা প্রথম জবাব? আমি জবাব কিনা জানি না, কিন্তু একটাই বিষয় এখানে আছে যে আপনাদের এই যে প্রতিটা মৃত্যু হয়েছে, প্রতিটা ক্ষতি হয়েছে, সেই প্রতিটা মৃত্যু এবং ক্ষতির খতিয়ানটা আপনাদের কাছ থেকে আমরা বুঝে নেব। হ্যাঁ, আপনারা ভাবছেন যে আপনাদের দুদিন পুলিশ রক্ষা কবচ রয়েছে, আপনাদের এই রক্ষা কবচও মনে হয় আর কয়েকদিনের অপেক্ষা। আপনাদের হিসেব কিন্তু সনাতনী ভারতবাসী এবং সনাতনী বঙ্গবাসী তারা কিন্তু বুঝে নেবে, এবং যা চুরি ডাকাতি বিভিন্ন জায়গায় যে নষ্টামোগুলো করে বেরিয়েছেন, সেই নষ্টামর যেমন হিসেব হবে, তেমন যে গণহত্যা চালিয়েছেন, সনাতনী হিন্দুদের ধর্ষণ করেছেন, তাদের জমি জায়গা লুট করেছেন, তার প্রতিটা বিন্দুতে বিন্দুতে হিসেব আপনাদের দিতে হবে। তার জন্য তৈরি থাকুন। যদি সেই রকম দিন যেন না আসে যে আপনাদের দেশ ছেড়ে চলে যেতে হবে এই হিসেব দেওয়ার ভয়ে, তার জন্য তৈরি থাকুন। সনাতনী হিন্দুরা কিন্তু তৈরি হয়ে বসে আছে। আপনার ওই ঘুষের টাকা, দানের টাকা, ভিক্ষের টাকা যেদিন হিসেব তারা নেবে, সেদিন বুঝতে পারবেন কি হতে চলেছে। শশী পাজার বাড়িতে যখন আমরা দেখলাম আক্রমণ হলো, তারপরে তিনি প্রেস মিডিয়া করলেন, এবং প্রেস মিডিয়া করে দেখা গিয়েছিল তিনি পরিষ্কার করে বলছেন কি কি ঘটনা। অবশ্যই তার বাড়ি ভাঙচুর করা হয়েছে, একটা মব গিয়ে আক্রমণ করেছে, তিনি অবশ্যই খুবই ইম্পালসিভ হয়ে গিয়েছিলেন। কিন্তু বিষয়টা হচ্ছে, যখন তিনি প্রেস কনফারেন্স করলেন সঙ্গে সায়নী ঘোষ এবং আমাদের ব্রাত্য বসুকে পাশে বসিয়ে, তখন দেখা গেল তার গলায় একটা ব্যান্ডেজের মতো করা এবং আঘাত চিহ্ন। কিন্তু তার আগে যখন তিনি প্রেস বাইট দিচ্ছিলেন তার বাসভবনের সামনে বা বাসভবনের ভেতরে, তখন কিন্তু সেই আঘাতের চিহ্ন দেখা যায়নি। এই দুটো ছবি কিন্তু সামনে এসছে। কি বলবেন, তাহলে কি কোথাও একটা সাজানো নাটক? আসল কথা, একটা টাইম ছিল যখন অজিতবাবু অর্থাৎ ওনার শ্বশুরমশাই, তাদের সঙ্গে আমাদের একটা অ্যালায়েন্স ছিল। আমাকে রাজনৈতিক ক্ষেত্রে কাজ করতে যাওয়ার সময় তার সঙ্গে একাধিক মিটিং আমাকে করতে হয়েছে। তখন তৃণমূল এবং বিজেপির একটা অ্যালায়েন্স ছিল। ফলে তার শ্বশুরমশাই নাটক করতেন, কিন্তু তিনি আর রামকৃষ্ণ দেবের বিভিন্ন কথামৃত এবং অন্যান্য বিষয় নিয়ে নাটক করতেন, যার মধ্যে ভক্তিভাব ছিল। আর উনি এখন যেটা করছেন, শশীদি আপনি যেটা করছেন, কিছু নটঙ্কিবাজকে পাশে নিয়ে, হ্যাঁ, একজন নাটকের কি বলে নির্দেশক আর একজন নাটকের অভিনেত্রী, দুজনেই অভিনেতা অভিনেত্রী, মানে ব্রাত্য বসু অভিনয় করেন, সায়নীও অভিনয়। ফলে এটা মনে করবেন না যে দুজন নাট্য ব্যক্তিত্বের সঙ্গে পাশে বসেও আপনি একদম ফুল প্রুফ নাটক করার যোগ্যতা অর্জন করেছেন। পিছনে কিছু ছেলেদের দাঁড় করানো হয়েছিল যাদের বিজেপির কর্মীরা মেরেছে অভিযোগ করছেন, কারুর চোখে লেগেছে, কারুর হাত ভেঙে গেছে, সেইখানে রক্ত নেই, জামার ওপর দিয়ে ব্যান্ডেজ। হ্যাঁ, অসাধারণ নাটক স্ক্রিপ্ট লেখা হয়েছে এবং নির্দেশকও অসাধারণ। মানে এই রকম নাটক কি নিয়ে আপনারা মনে করেন যে বাংলার মানুষকে গেলাবেন আর তারা কোত করে এটা ব্যাপারটাকে গিলে নেবে? নষ্টামোর একটা শেষ আছে। হ্যাঁ, এত নষ্টামো যে করছেন না। হ্যাঁ, ফলে এই প্রত্যেকটা বিষয়বস্তু আছে না, এগুলো প্রত্যেকটা মানুষকে মার্ক করে রাখা হচ্ছে, কারা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত। আমরা চাই এই রকম মানুষের আরও মুখগুলোকে সামনে আনুন, যে আপনার সাগরেদ হিসেবে কারা কারা সেদিন ছিল। এইগুলোর প্রত্যেক কটাকে গুনে গুনে হিসেব নেওয়া হবে, তারা কতখানি মার খেয়েছে এবং কতখানি মারের হিসেবটা পরে দেবে। বলরামবাবু, এখানেই একটা প্রশ্ন। গতকাল যে মানে একটা যুদ্ধই বললাম তৃণমূলের কর্মীদের সাথে বিজেপির সমর্থক বা কর্মীদের, একটা রণংদেহী চেহারা, রণংদেহী একটা চেহারা ঘটলো। সেখানে কিন্তু উভয় দলেরই সমর্থক এবং কর্মীরা জড়িত ছিল। কিন্তু এই ক্ষেত্রে দেখা গেল প্রশাসন বিজেপির কর্মীদের উপর অ্যাক্টিভ অ্যারেস্ট হলো। বরানগর থেকেও 4 জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে বিজেপির কর্মীদেরকে অ্যারেস্ট করা হয়েছে
এবং কোর্টে তোলাও হয়েছে। কিন্তু এই ঢিল ইট কিন্তু তৃণমূলের কর্মীরাও ছুঁড়েছিল, তাদেরকে শনাক্ত করা যায়নি বা অ্যারেস্ট করা যায়নি। পাঁচাটা আমি মানে কুকুর কুকুর বললেও কুকুরকে অপমান করা হবে দাদা, মানে সরি, মানে কুকুর তোমরা ক্ষমা করে দাও আমাকে। হ্যাঁ, কিছু পাঁচাটা পুলিশদের এই ধরনের কাজটা একবার দুবার সহ্য করেছে মানুষ, কিন্তু একটা টাইম এসে গেছে কিন্তু, হ্যাঁ, যে তোমরা কিন্তু সীমা অতিক্রম করে গেছো। ফলে কোন কোন পুলিশ অফিসাররা কী কী করেছে তারও কিন্তু হিসেব আছে আমাদের কাছে, সেগুলোরও ভিডিও আছে। হ্যাঁ, খুব সাবধান থাকো। 4 তারিখে কাউন্টিং আছে। হ্যাঁ, 5 তারিখ থেকে বুঝতে পারবে যে কত ধানে কত চাল। বলুন দা, 4 তারিখে কিন্তু নির্বাচন শেষ হয়ে 4th মে সেদিনকে কে সরকার গড়বে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে, এবং 2 দফায় পশ্চিমবাংলায় 2 দফায় ভোট হবে। ইতিমধ্যেই চিফ ইলেকশন কমিশন ঘোষণা করেছেন 23 তারিখ এবং 29 তারিখ, মানে 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল 2 দফায় হবে। এই বিষয়টা নিয়ে কি বলবেন? আপনি বললেন 4 তারিখে সিদ্ধান্ত হবে। কিসের সিদ্ধান্ত হবে? সিদ্ধান্ত হয়ে গেছে তো। এবার সরকার রিপিট হবে না, তৃণমূল সরকারে থাকবে না। ব্যাপারটা আমাদের কাছে বিজেপির আশার বিষয়টা নয়, আমাদের বিষয়টা যেটা আছে যে বিজেপি কতগুলো সিটে লিড করছে। আমাদের কাছে বিষয়টা এটা, কতগুলো জায়গায় আমরা কাজ করেছি, সেই জায়গার ফসলটা আমরা কতখানি তুলতে পেরেছি, সেইটা বিষয়। 23 তারিখ 29 তারিখ ভোট হবে। এবার কথা হচ্ছে যে যদি মনে করেন দিদি যে আপনারা সন্ত্রাস তৈরি করতে চাইছেন, তাহলে এটুকু বলে দিই, সন্ত্রাসের পাল্টা কাউন্টার সন্ত্রাসবাদী আন্দোলনও হতে পারে, সেটার জন্য তৈরি থাকবে। তাহলে তো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ভেঙে পড়বে, ভাঙুক, ব্যাপারটা রাষ্ট্রপতি শাসন হয়ে যেতে পারে। না 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 না, কেউ আক্রমণ করলে তার ঠ্যাং ভেঙে দেওয়ার অধিকার আছে আমার। কেউ যদি লাথি মারে তার পাটা ভেঙে দেওয়ার অধিকার আছে, কেউ যদি হাত চালায় হাতটা ভেঙে দেওয়ার অধিকার আছে, কারণ আমার সংবিধান সে অধিকারটা দিচ্ছে, নিজের আত্মরক্ষা করার অধিকার দিচ্ছে। মাথা ফাটালে মাথা ফাটবে, কোনো অসুবিধে নেই। কারণ শুধু আমরা মাথা ফাটাবো, আমরা খালি মাথায় রক্তাক্ত আমরা হব, আর তোমরা ঘুরে ঘুরে বেড়াবে, পায়েস খাবে, ওটা হতে পারে না। তোমরা যা করবে তার জন্য আমাদের কাউন্টার ব্যবস্থাও আমরা করব। ঠিক আছে, আমাদের বেশি লোক মরবে, তাই তো, আমাদের বেশি লোক মরবে, কিন্তু তোমরা যে খালি যাবে এটা কিন্তু নয়। হ্যাঁ, সেটা কিন্তু মনে রেখো, তোমরা কিন্তু খালি যাবে না। ফলে বুঝে শুনে কাজ করো। আর আমরা তো সরকারে আসবই, কত সংখ্যায় আসবো সেটা বিষয়। 4 তারিখে সেই সিদ্ধান্তটা নেওয়া হবে কত সিট আমরা পাবো। সরকার আমরা গড়ছি, কোনোভাবেই রিপিট হবে না। আর তোমরা এটা লিখে নাও, তোমরা এটা লিখে নাও দিদি, তোমরা এটা লিখে নাও কত মানে সিট পাবে, কত কমতে কমতে কোথায় গিয়ে তলানিতে দাঁড়াবে সেটা লিখে নাও। আর তোমরা সরকারে আসছো না, এটাও মোটামুটি হিসেব হয়ে গেছে, ঈশ্বরীয় আদেশ, তোমরা সরকারে আসছো না। এবার সরকার পাল্টাচ্ছে, এবার রাষ্ট্রবাদী সরকার আসবে। জিহাদিদের আমরা আর আসতে দেব না। ভারতের তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশ পাঠাবেন? মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় যাবেন সেটা তার ইচ্ছে, কিন্তু কোনো রাষ্ট্রদ্রোহীকে আমরা আর ক্ষমতায় থাকতে দেব না। এটাই এক কথায় উত্তর। ধন্যবাদ।